এখানে আজকে আমরা শুরু করছি ফাইলাম কোঅর্ডিনেটর থেকে। এর আগে আরেকটা ফাইলাম আছে, যে ফাইলামটাকে আমরা প্লেস করতে পারি ইন বিটুইন ইনভার্টিব্রেটস অ্যান্ড ভার্টিব্রেটস বা কর্ডেটস, যেটার নাম হেমিকর্ডাটা। এটাকে এখানে লিখিনি, কারণ আজকে মূলত এই গ্রুপটাকে নিয়েই পড়বো। হেমিকর্ডাটারও আমাদের দুটো ক্যারেক্টার, একটা এক্সাম্পল অ্যাটলিস্ট জেনে রাখতে হবে। তবে মূলত যে গ্রুপগুলো বেশি ভাইটাল সেটা হলো ফাইলাম। এর কিছু 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 ক্যারেক্টারিস্টিক্স আমাদের জানতে হবে ফাইলাম কর্ডাটা। আর এর মধ্যে ভার্টিব্রাটা, এই গ্রুপটা যেটা আমরা জানি। আর এই যত গ্রুপস আছে ক্লাস সাব ক্লাস, এর মধ্যে ম্যামেলিয়াটা। বাকিগুলোর অন্তত দুটো করে পড়লেও চলবে, আর এইগুলোর সবকটা পড়তে হবে, আর পারলে বেশি করে উদাহরণ পড়তে হবে। তো চলো আজকে কোঅর্ডিনেটর সম্বন্ধে আমাদের আলোচনাটা স্টার্ট করি এবং পুরোটাকে ক্লিয়ার করিয়ে দিই। এর যে বিলঙ্গিংসরা, যারা এই ইন্ডিভিজুয়াল এর মধ্যে পড়ে, তাদের কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে যার জন্য এদের সবাইকেই এই গ্রুপের মধ্যে প্লেস করা হয়। তার প্রথম ফিচার হলো প্রেজেন্স অফ নোটোকর্ড। কিন্তু শুধু এটুকু লিখলে হবে না, তারপর উল্লেখ করতে হবে অ্যাট এনি ফেজ অফ দেয়ার লাইফ সাইকেল। তার মানে নোটোকর্ড সারা জীবন থাকবে জরুরি নয়, হয় তার লার্ভাল স্টেজে থাকতে পারে বা অ্যাডাল্টে, কিন্তু থাকতে হবে কোনো একটা টাইমে। এই ক্যারেক্টারিস্টিক্সটা ভীষণ ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স, প্রেজেন্স অফ নোটোকর্ড। এটার উপরেই আমি যেমনটা আগের দিনও বলেছিলাম, দিস টার্ম কর্ড অ্যাকচুয়ালি রিফ্লেক্ট হিয়ার ইন দ্য স্পেলিং অফ কোঅর্ডিনেটর, রাইট? পরের পয়েন্ট দেখো, প্রেজেন্স অফ নার্ভ কর্ড, ডরসাল নার্ভ কর্ড। এদের পিঠের দিকে প্রত্যেকের, দেখো এর কর্ডের বানানটা কি লিখেছে, এই কর্ড আর এই কর্ডের স্পেলিং আলাদা। সব জায়গায় কর্ডের স্পেলিং এটা হয়, একমাত্র নোটোকর্ড আর কর্ড এটা, এই জায়গাতেই সিএইচ আসে। প্রেজেন্স অফ ডরসাল নার্ভ কর্ড, এন্ড হোয়াট ইজ দ্যাট? এটা এদের লাইফ সাইকেলে একই কথা এখানেও লিখতে হবে, প্রেজেন্স অফ ডরসাল নার্ভ কর্ড অ্যাট এনি ফেজ অফ দেয়ার লাইফ সাইকেল। তার মানে জীবন চক্রের যে কোনো সময় তার এই জিনিসটা থাকতে হবে, নার্ভ কর্ড। এগুলোর সাথে আমরা হয়তো রিলেট করতে এক্ষুনি অসুবিধা হচ্ছে, আমি বলে দিচ্ছি যে এগুলো ইন ফিউচার কিসে কনভার্ট হয়, তখন ক্লিয়ার হয়ে যাবে। এটাও কোঅর্ডিনেটস এর একটা ক্যারেক্টারিস্টিক ফিচার্স। আর একটা কিছু ফিচার্স আছে, যেমন ধরো আমার যেটা মনে পড়ছে সেটা হলো ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট, এন্ড হোয়াট ইজ দ্যাট? মজার ব্যাপার, আমার শরীরে এই অ্যাডাল্ট অবস্থায় একটা স্ট্রাকচার আছে যার নাম ফ্যারিংস। তোমরা হয়তো ডাইজেস্টিভ সিস্টেম, রেসপিরেটরি সিস্টেমে পড়তে গিয়ে বারবার পেয়েছো। খেয়াল করে দেখো, রেসপিরেটরি সিস্টেমে পেয়ে থাকতে পারো, যে নস্ট্রিল। একটা কথা বলি, আমাদের যে স্ট্রাকচারটা অ্যাডাল্ট অবস্থায় ফ্যারিংস নামে পরিচিত, স্ট্রাকচারটা কোথায় থাকে? আমরা রেসপিরেটরি সিস্টেম পড়তে গিয়ে দেখেছি pharynx is a common opening of both glottis and gullet. And what is that? Food pipe and windpipe আমাদের এই গলায় থাকে। উইন্ড পাইপ সামনে থাকে, এর ঠিক পেছনের দিকে ফুড পাইপ থাকে। গলা কাটলে উইন্ড পাইপ কাটা পড়ে, যে কারণে আমরা শ্বাসের অভাবে মারা যাই। যদি ফুড পাইপ সামনের দিকে থাকতো এবং কেউ আমায় গলা কেটে দিল, তাহলে আমি চট করে মরতাম না। স্বাভাবিক, খাবার না খেয়ে অনেকদিন বাঁচতে পারবো, শ্বাস না নিয়ে কয়েক সেকেন্ডও বাঁচতে পারবো না, কয়েক সেকেন্ডের বেশি। এই যে জায়গাটাতে ফুড পাইপের ডিস্টিংগুইশ আছে এই গলায়, তার ঠিক ওপরে আমাদের এই যে বাক্টল ক্যাভিটি, তার শেষের দিকে একটা কমন ওপেনিং আছে, যে জায়গায় এই দুটো পাইপের এন্ডিংস এরকম রয়েছে। এই কমন জায়গাটাকে ফ্যারিংস বলে। এটা মোটামুটি এই জায়গায় অবস্থিত। বাক্টল ক্যাভিটি শেষ হচ্ছে আমাদের যে মুখের গর্তটা, আর এই পাইপগুলো শুরু হচ্ছে, তার একটা কমন জাংশন আছে, এটাকে ফ্যারিংস বলে। এইটা আমাদেরও যখন আমরা এমব্রায়োনিক কন্ডিশনে ছিলাম, মায়ের পেটের ভেতর ভ্রূণ ছিলাম, এমব্রায়ো ছিলাম, তখন এই জায়গাটা এরকম গলার ভেতর ছিল না। আমাদের আর্লি এমব্রায়োনিক স্ট্রাকচারেও কিন্তু গলার এই সাইডে চেরা চেরা গিল স্লিটের মতো স্ট্রাকচার ছিল। তো আমরা আমাদের কোর্স অফ ডেভেলপমেন্টে কিন্তু আমাদের ইভলিউশনারি ট্রেন্ডটাকে ফলো করি। টোটাল ফ্যারিংসও ব্যাপারটা অ্যাডাল্টদের আসে, এমব্রায়োনিক কন্ডিশনে কোথাও না কোথাও ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট থাকে। এটা সমস্ত কম বেশি কর্ডেটদের এই ফিচারটা দেখা যায়। তো প্রেজেন্স অফ ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট সামওয়্যার অর এনিওয়্যার ইন দেয়ার লাইফ সাইকেল, তাহলেই সেটাকে বলা যাবে এটা কর্ডেট। এগুলো অ্যাডাল্টে কিসে কিসে কনভার্ট হয় আমি একটু বলে দিই, কারণ এই মুহূর্তে আমার শরীরে তুমি যদি নোটোকর্ড খুঁজতে চাও পাবে না। তাহলে কি আমি কর্ডেটস নই? ডেফিনেটলি আমি কর্ডেটস।
নোটোকর্ড অ্যাডাল্টদের ক্ষেত্রে অনেক কর্ডেটে এই স্ট্রাকচারটায় কনভার্ট হয়ে যায়, রাইট? যেটাকে বলা হয় শিরদাঁড়া, ব্যাকবোন, হাড়ের কথাটা বলছি আমি, হাড্ডি গুড্ডি, সেইটা ভার্টিব্রাল কলাম। আর এই নার্ভ কর্ড কিসে কনভার্ট হয়? ভেরি গুড, ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড। তো আমরা যারা কর্ডেটস তারা এই ফিচারটাকে অবশ্যই আমাদের লাইফ সাইকেলে রিফ্লেক্ট করবোই। হ্যাঁ, কিছু স্ট্রাকচার এমব্রায়োনিক কন্ডিশনে থাকে, কিছু স্ট্রাকচার অ্যাডাল্টে একটু অন্য ফর্মে চেঞ্জ হয়ে যায়। এবং এখানে যেটা লিখেছি এখান থেকে কোশ্চেন আসে। আমার রেড পেনে যে নামগুলো লেখা, এগুলো এই মুহূর্তে আমার শরীরে, তোমার শরীরে সবার আছে, কিন্তু এইটা ক্যারেক্টারিস্টিক্স নয়। তুমি যদি পরীক্ষায় লিখে রাখো, ধরো পরীক্ষায় রাইট সাম ক্যারেক্টারিস্টিক্স অফ কর্ডেটস, তুমি লিখলে প্রেজেন্স অফ ভার্টিব্রাল কলাম, প্রেজেন্স অফ স্পাইনাল কর্ড, প্রেজেন্স অফ ফ্যারিংস, কাটবে। তোমার লাইনটা উল্টো ভাবে লিখতে হবে, প্রেজেন্স অফ দিস দ্যাট মেবি গেট কনভার্টেড ইনটু দিস স্ট্রাকচার সামওয়্যার ইন অ্যাডাল্ট ফেজ। লাইনটাকে এরকম ভাবে সাজাতে হবে। ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট দেখবে কেমন দেখতে হয়? আমার ক্ষেত্রে তো দেখাতে পারবো না, একটা অর্গানিজমের ক্ষেত্রে দেখাতে পারবো। এই স্ট্রাকচারটা দেখে অনেকে টিকটিকি গিরগিটিও বলেছে। দিস ইজ শার্ক, স্কোলিওডন সোরাকোয়া, বিলঙ্গিংস অফ কন্ড্রিকথিস। এদের মধ্যে হাড় নেই, যা আছে তরুণাস্থি, দিস ওয়ান। তোমার শরীরেও আছে, আমার শরীরেও আছে, এর শরীরটা ওটা দিয়েই তৈরি। এরা অবভিয়াসলি ভার্টিব্রেটের রেসপেক্টে একটু প্রিমিটিভ, আমাদের থেকে তো ডেফিনেটলি প্রিমিটিভ। মাছের মধ্যে তুমি দু রকমের স্ট্রাকচার পাবে। যেমন রুই কাতলা মাছ যদি কেনো, তুমি গিলস এর কাছে অপারকিউলাম পাবে, ওদের দেখবে গিলসটা ঢাকা থাকে কিছু দিয়ে। যে গিলসটা থাকে, গিলসটা দেখবে এরকম ভাবে, ওরা যখন নিঃশ্বাস নেয় এরকম ভাবে ঢাকনাটা খোলে বন্ধ হয় না, খেয়াল করো। কালকে বাজারে গিয়ে বাবার সাথে কোনো জ্যান্ত মাছ কিনো, দেখতে পাবে এদের সেটা থাকে না, এদের অপারকিউলামটা থাকে না, কিন্তু গিলটা থাকে। তোমরা যখন এইটাকে অবজার্ভ করবে, এই সাইডে পরিষ্কার ভালো দেখা যাবে না, এই সাইডটাই দেখতে পাবে। দেখবে গলার কাছে ঘাড়ের এই জায়গাটায় এদের কতগুলো চিরুনির মতো ফাঁকা ফাঁকা দাগ আছে। এটাকে অবজার্ভ করো, অ্যান্ড দ্যাট ইজ ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট। একটা সাইডে দেখা যাবে। এটা হলো শার্ক, স্কোলিওডন সোরাকোয়া। সোরাকোয়ার স্পেলিং টাফ, স্কোলিওডন এসপি লিখবে, তাহলেও নাম্বার পাবে। ডগফিশ হলো কার মেম্বার? কন্ড্রিকথিস। তো পরবর্তীকালে আমরা কন্ড্রিকথিস যখন পড়বো তখন বুঝে যাব যে আমরা কার সম্বন্ধে দেখছি। এরপরে দেখবে কর্ডেটস এর মধ্যে বেশ কিছু ফিচার্স আছে, যেমন বাইল্যাটারাল সিমেট্রি দেখায়, ট্রিপ্লোপ্লাস্টিক হয়, এটা সিলোমেট সবাই, সেগুলো তো কিছু কমন ক্যারেক্টারিস্টিক্স হায়ার অর্গানিজমে যেটা থাকার কথা, সেগুলোকে আমি আর এমফাসাইজ করলাম না। এখানে ভার্টিব্রাল কলাম হবে, লেখার সময় ভুল লিখেছিলাম তো, তোমরা কেউ বলনি। এই তিনটে পয়েন্ট কিন্তু ভাইটাল, এইটা স্কিপ করা যাবে না। কর্ডেটসদের এটা মেইন ক্যারেক্টার। এবার চলে আসি বাকিগুলোর ক্ষেত্রে। বাকি অর্গানিজম যেগুলো আছে, ফাইলাম কর্ডাটা ক্যান বি এগেইন সাবডিভাইডেড ইনটু সাবফাইলাম। There are three main subphylum under the phylum Chordata, namely the most primitive one Urochordata, next the Cephalochordata, and the most advanced group Vertebrata. এবার দু একটা করে একটু কথা বলে নি, এগুলো তিনটেই সাবফাইলামের নাম। ইউরোকর্ডাটস, ইউরোকর্ডেটস থেকে টিউনিকেটস তো বলা হয়, টিউনিক্যাটা বা টিউনিকেটস। এদের এক্সাম্পল হলো ডলিওলাম, অ্যাসিডিয়া ইত্যাদি, এগুলো সব সাইন্টিফিক নেম। ইউরোকর্ডেটসদের কিন্তু নোটোকর্ড সারা জীবন বা অ্যাডাল্ট ফেজে দেখা যায় না। ইউরোকর্ডসদের নোটোকর্ড প্রায় থাকে না বললেই চলে, একমাত্র লার্ভাল স্টেজে দেখা যায়, তাও লেজের কাছে একটুখানি। সায়েন্টিস্টরা এগুলো ডিসেকশন করে খুব কষ্ট করে খুঁজে বের করেছে, যে কারণেই একে ফাইলাম কর্ডাটার আন্ডারে রাখা। কিন্তু ফাইলাম কর্ডাটার মধ্যে এই টিউনিকেটস বা ইউরোকর্ডেটস এরা মোস্ট প্রিমিটিভ। এদের নোটোকর্ড, নার্ভ কর্ড এগুলো লেজের কাছে থাকে, তাও লার্ভাল স্টেজে, অ্যাডাল্টে টোটাল মিস হয়ে যায়। সেফালোকর্ডেটসদের ক্ষেত্রে এর ব্র্যাঙ্কিওস্টোমা এর উদাহরণ। সেফালোকর্ডেটসদের মোটামুটি এন্টায়ার লেন্থে থাকে বডিতে, তবে লার্ভাল স্টেজেই বেশি থাকে, মাথা থেকে টেইল অবধি মোটামুটি থাকে। আর ভার্টিব্রেটসদের ক্ষেত্রে অবশ্যই যে তিনটে ক্যারেক্টারিস্টিক্স পড়লাম একটু আগে কর্ডেটসদের, সে সবকটা থাকে, এবং সেগুলো টোটাল ডিজেনারেট হয় না, কিছুতে কনভার্ট হয়ে যায়। মানে এদের ক্ষেত্রে যেটা দেখছিলাম, এর ক্ষেত্রে শুধু লেজের কাছে ছিল, তাও লার্ভাল লাইফে। এদের ক্ষেত্রে পুরো বডিতে থাকলেও লার্ভাল লাইফে থাকে, অ্যাডাল্টে এটা মিস হয়ে যায়। আর ভার্টিব্রেটদের ক্ষেত্রে নোটোকর্ড গেট কনভার্টেড ইনটু ভার্টিব্রাল কলাম, নার্ভ কর্ড গেট কনভার্টেড ইনটু স্পাইনাল কর্ড অ্যান্ড ব্রেইন,
ফ্যারিঞ্জিয়াল গিল স্লিট গেট কনভার্টেড ইনটু ফ্যারিংস, অর্থাৎ এদের ক্ষেত্রে স্ট্রাকচার গুলো লস্ট হয় না, হারিয়ে যায় না, কিছুতে অন্য কিছুতে কনভার্ট হয় এবং থাকে, পারসিস্ট করে। এই জন্য ভার্টিব্রেটাররা এই গ্রুপগুলোর মধ্যে উন্নত। এবার ভার্টিব্রেট গ্রুপটাকে আরো কিছু সাবডিভিশন করবো। এদের আরো বেশ কিছু ক্যারেক্টারিস্টিক্স তোমাদের পড়া উচিত, অন্তত দুটো করে ক্যারেক্টারিস্টিক্স একটা করে উদাহরণ করে রেখো, কারণ এই গ্রুপগুলো একটু তুলনায় ইনসিগনিফিকেন্ট। তুলনায় আমি এই প্রথমেই পড়ানোর সময় বলেছি যে কটা গ্রুপের তলায় আমি লাল কালিতে দাগিয়ে রেখেছিলাম শুরুর দিকে, সে কটা গ্রুপ বেশি ভাইটাল, বেশি কোশ্চেন আসে। চলো ভার্টিব্রেটাটাকে এবার কিভাবে আমরা আরো সাবডিভাইড করতে পারি। আমরা ইনিশিয়াল ডেতে কিছু কিছু গ্রুপ করেছিলাম, তাতে ভার্টিব্রেটাকে স্কিপ করে ডাইরেক্ট এই গ্রুপগুলোকে দেখিয়েছিলাম। এই ভাগগুলো ছিল না সেদিন, প্রথম দিন যে ছবিটা এঁকেছিলাম বা চার্টটা ছিল। তো আজকে কিছু নতুন ইন্ট্রোডাকশন করা হয়েছে। এই যে ফার্স্ট গ্রুপটা ভার্টিব্রেটার আন্ডারে, আমরা দেখছি সাবফাইলাম ভার্টিব্রাটাকে আরো দুটো মেইন ভাগে ভাগ করা হয়েছে। এইটাকে বলা হয় ইনফ্রাফাইলাম। Infraphylum. So subphylum Vertebrata can again be subdivided into two infraphylums, namely Agnatha. Agnatha means missing of jaw. Gnatho means jaw. যাদের জ বা চোয়াল আছে তাদেরকে বলা হয় ন্যাথোস্টোমাটা। যাদের জ বা চোয়াল নেই, এই যে আমাদের এই দুটো আপার জ অ্যান্ড লোয়ার জ, যাদের জ নেই তাদেরকে বলা হয় আগ্নাথা। এই কথাটার সাথে রিলেট করো মেইনলি। দুটো ইনফ্রা ক্লাস হয়, একটাতে জ থাকে না, এরা অবভিয়াসলি বোঝা যাচ্ছে সাবফাইলাম ভার্টিব্রাটার আন্ডারে। এরা আবার আরেকটু প্রিমিটিভ, এরা মূলত প্যারাসাইট হয় এবং মাছের গায়ে এরা স্টিক করে থাকে। মাছের গায়ের থেকে বা বড় বড় টাইপের কন্ড্রিকথিস অস্টিকথিস এর থেকে রক্ত চুষে খায়। এরা সলিড খাবার জেনারেলি খায় না। এর জন্য আমরা সাইক্লোস্টোমাটা, এটা হলো ক্লাস, ন্যাথোস্টোমাটার আন্ডারে ক্লাস সাইক্লোস্টোমাটা। এর যে মেম্বার গুলো হয়, যেমন ধরো মিক্সিন। মিক্সিন একটা সাইন্টিফিক নেমের উদাহরণ, এরা সাইক্লোস্টোমাটার আন্ডারে পড়ে। এছাড়াও পেট্রোমাইজন আছে। এরা এক ধরনের প্যারাসাইটিক ফিশ লাইক অর্গানিজম বলতে পারো। এরা মাছের পেটের তলায় এক ধরনের সাকার থাকে, চোষক, সেটা দিয়ে আটকে মাছের সাথেই ঘুরে বেড়ায়। এরা স্ট্রিক্টলি প্যারাসাইট, মাছের কোনো উপকার করে না এবং মূলত ওদের ক্ষেত্রে দেহ থেকে নিউট্রিশন, রক্ত এগুলো চুষে খায়। তো সাইক্লোস্টোমাটা হলো আগ্নাথার একমাত্র ক্লাস, আর কোনো এদের সাবডিভিশন নেই। আগ্নাথা মিনস অ্যাবসেন্স অফ জজ। তারপরের গ্রুপ ইনফ্রাফাইলাম ন্যাথোস্টোমাটা। এর আন্ডারে যারা মেম্বার্স হবে প্রত্যেকের চোয়াল আছে, প্রমিনেন্টলি ডিস্টিংগুইশ করা যায়, শক্তিশালী জ আছে এদের। তো এদের কতগুলো আবার সাবডিভিশন আছে সেটা আমরা দেখে নিই। প্রথম সাবডিভিশন করেছে পিসেস আর টেট্রাপোডা। এই সাবডিভিশনটার নাম কি? এর নাম হলো সুপার ক্লাস। সো Intraphylum Gnathostomata can again be subdivided into two superclasses, Pisces and Tetrapoda. এই ক্লাসগুলোর ফিচারটা বলে দিই, মোটা মোটা ফিচার। আমি যদি আরো 3-4টে মুখস্থ নাও করি, মেইন ফিচার্স কি? পিসেস এদের লোকোমোটরি অর্গান হলো ফিনস, মূলত ফিন রেজ এগুলো এদের বডিতে থাকে। দ্যাট মিনস দে ল্যাক আর্মস, হাত পা থাকে না। আর টেট্রাপোডা যারা, তাদের কম বেশি হাত পা থাকে। স্নেকের কথা বলতে পারো স্যার হাত পা নেই, ওগুলো কিছু রেয়ার এক্সাম্পল, কিন্তু মূলত এই গ্রুপের মেম্বারদের হাত পা আছে। পিসেস যে সুপার ক্লাসটা বললাম, এই পিসেস সুপার ক্লাসটার আবার কতগুলো ক্লাস আছে। এই যে এখানে লাস্টে যেগুলো লেখা, এটা ক্লাসের নাম, এটাও ক্লাস, এগুলোও ক্লাস। তো সুপার ক্লাস পিসেস যেটা মাছদের গ্রুপ, সেইটার দুটো ক্লাস আছে। একটা হলো কন্ড্রিকথিস, এক্ষুনি যেটা দেখলাম, তরুণাস্থিযুক্ত মাছ, অর্থাৎ এদের কার্টিলেজ থাকে। এই দেখো কার্টিলেজ, এই কার্টিলেজটা যদি না থাকতো এই জায়গায় না, উপুর হয়ে ঘুমাতে হেবি। ভেবে দেখো, রাত্রিবেলা ঘুমের ঘরে তুমি বালিশে উপুর হয়ে শুয়ে মাথা ঘোরাচ্ছ, এটা কিন্তু তখন অন্যরকম ফিল হতো। এটা মুভেবল বলে কিন্তু অনেক ইজি লাগে, খুব নরম। এরকম কার্টিলেজ আমাদের শরীরের প্রত্যেক জায়গায় আছে, প্রত্যেকটা জয়েন্টস এর মাথায় আছে। যদি হাড় থাকতো, আমরা তাহলে 5 বছর বয়সের থেকে বাতের ব্যথায় ভোগা শুরু করতাম। এই কার্টিলেজের একটা কুশন থাকে বলে জয়েন্টসে, এগুলো আমাদের সেভ করে। তো কার্টিলেজ আমাদের শরীরেও আছে। আমরা বনি স্ট্রাকচার, আমাদের এন্ডোস্কেলিটনটা বোন দিয়ে তৈরি, কিন্তু এদের এন্ডোস্কেলিটনটা কিন্তু কার্টিলেজ দিয়ে তৈরি, টোটাল কার্টিলেজ। এদের কোনো বোনস নেই। কন্ড্রিকথিস এক্সাম্পল শঙ্কর মাছ, এই যে শার্ক দেখলাম, এরকম আরো উদাহরণ আছে। এগুলো হলো সব কন্ড্রিকথিসের উদাহরণ। এদের মূলত এন্ডোস্কেলিটনটা এরকম তৈরি না, কার্টিলেজ দিয়ে তৈরি। আর আরেকটা মেম্বার্স কারা? অস্টিকথিস। অস্টিকথিস কারা? রুই, কাতলা, ইলিশ মাছ এগুলো।
যাদের এন্ডোস্কেলিটন হাড় দিয়ে তৈরি। এবারে আর একটা বেসিক ডিফারেন্স আছে, আমি একটুখানি বলি। যেমন ধরো একটা শার্ক যদি আমরা দেখি, শার্কের ক্ষেত্রে পিঠের দিকে একটা এরকম টাইপের ফিন দেখা যায়, আর পেলভিক রিজিয়ালে একটা ফিন দেখা যায়। মাছের মতো কিন্তু এদের আর বেশি ফিনস নেই। ওদের এই ঘাড়ের কাছে 6টা ফ্যারিঞ্জিয়াল গিল প্লেট থাকে, আর এই এই যে দুটো ফিনস, এটা কিন্তু মাছের মতো নয়। এই ফিনস গুলো বডির সাথে ফিন রেস দ্বারা সাপোর্টেড থাকে, আর সেটাও হাড় দিয়ে বানানো না, সেটাও কিন্তু কার্টিলেজ দিয়েই বানানো। ওদের লেজ কিন্তু সবসময় হেটারো সার্কেল হয়, অর্থাৎ লেজের এন্ডিং গুলো কিছুতে সেম হয় না, একটা ছোট একটা বড়। এটা আরেকটু ছোট করে দিই তাহলে আমরা বুঝতে সুবিধা হবে আমাদের। কিন্তু খেয়াল করো, রুই কাতলা মাছের লেজটা কিন্তু কখনো তা হয় না, এরকম হয় না রুই বা কাতলা মাছের লেজটা। এটাকে বলা হয় হোমো সার্কেল টেল, এটাকে বলা হয় হেটারো সার্কেল টেল। রুই বা কাতলা মাছে কিন্তু যে ফিনস গুলো থাকে, যেমন এটাও তো একটা ফিন, এগুলো দেখবে কালকেই একটা জ্যান্ত মাছ হাতে নিয়ে দেখো, তুমি এই ফিন গুলোকে ফাঁকা করবে, দেখবে গায়ে গায়ে যেন ভেতরে কাঠির মতো কি কি আছে। দোজ আর টার্মড অ্যাজ ফিন রেজ। এবং ওগুলো এই মাছের ক্ষেত্রে হাড় দিয়ে বানানো, এই মাছের ক্ষেত্রে সমস্ত কিছু কার্টিলেজ, কোনো হাড় নেই। ডিফারেন্স প্রচুর আসে। রাইট দ্য ডিফারেন্স বিটুইন কন্ড্রিক ফিশ অ্যান্ড অস্টিক ফিশ উইথ এক্সাম্পল। সুন্দর করে বুঝিয়ে দিলাম, আশা করি তোমরা লিখতে পারবে। অনেক অনেক স্টেপে এই ডিফারেন্স গুলো কিন্তু বের করা সম্ভব। চলো আরেকটু মুভ করি অন্য গ্রুপের সাথে। এবার চলে আসি টেট্রাপোডার আন্ডারে। টেট্রাপোডা কি? সুপার ক্লাস টেট্রাপোডা। অর্থাৎ এর মধ্যে যারা মেম্বার্স আছে, এদের প্রত্যেকের হাত পা আছে, আর্মস আছে, দে ইউজ দেয়ার ফর দেয়ার লোকোমোশন। সবার আছে। অ্যামফিবিয়া কম বেশি, থিঙ্ক অ্যাবাউট ফ্রগ, যদিও অ্যামফিবিয়ার মধ্যে লিম্বলেস অ্যামফিবিয়াও আছে, এরকম কিছু রেয়ার এক্সাম্পল আছে, সবারই আছে। রেপটাইলস, রেপটিলিয়া, আমরা ভাবি সবসময় সাপ, কিন্তু আমাদের গিরগিটি বা টর্টয়েজের কথা কম মনে পড়ে। সাপ একটা রেয়ার গ্রুপ যাদের লিম্বটা থাকে না, ওরা লিম্বলেস রেপটাইলস। এভিস, পাখি, their forearm get converted into wings and they have their hind arms or hind legs. তো এটা হলো এভিস, হলো পাখিদের টেকনিক্যাল গ্রুপ। আর ম্যামেলিয়াতে আমরা বিলং করি। এখানে প্রত্যেকটারই ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স ওরকম অ্যাজ সাচ বলার দরকার নেই, পড়বে ডেফিনেটলি। যেমন অ্যামফিবিয়াদের এদের ডুয়েল মোড অফ লাইফস্টাইল দেখা যায়, লাইফ সাইকেলে ওদের জলের উপস্থিতি প্রয়োজন হয় রিপ্রোডাকশনের জন্য, মেইনলি ওরা ডিম পারে জলে গিয়ে। অ্যামফিবিয়ার আরো কিছু ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে ওদের স্কিনটা। ওদের স্কিনটা কিন্তু গ্ল্যান্ডিউলার স্কিন হয়, যে কারণে ওদের স্কিন থেকে সারাক্ষণ কিছু না কিছু সিক্রেট হয়, যার জন্য ময়েস্ট থাকে স্কিনটা, না হলে ওদের স্কিন শুকিয়ে যাবে। যেহেতু ওরা কমপ্লিটলি ল্যান্ডের জন্য ইভলভ এখনো হয়নি, সবে মাত্র মাছের থেকে এই গ্রুপটা ফার্স্ট আসলো, তার জন্য এদের স্কিনকে প্রিভেন্ট করার কিছু মেকানিজম ওদের স্কিনে থাকে। অ্যামফিবিয়াদের গ্ল্যান্ডিউলার স্কিন হয়, এটা একটা ক্যারেক্টারিস্টিক পয়েন্টস মনে রেখো। ওদের স্কিনে প্রচুর গ্ল্যান্ড থাকে। আমাদের ক্ষেত্রে আজকের দিনে শরীরে কি গ্ল্যান্ড আছে? এক, সোয়েট গ্ল্যান্ড, আর দুই, নাকের কাছে থাকে সিবেসিয়াস গ্ল্যান্ড। টিপলে অনেক সময় সাদা সাদা বেরোয় না? ভেতরে টিপিনি, ভেতরে তো সর্দি থাকতে পারে, উপরে যেটা টিপলে বেরোয় দ্যাট ইজ কল্ড সিবাম অয়েল, যেটা ব্রণ বা পিম্পলস হলেও হয়, অনেকে ফাটায় না, যেটা হাতে বেরোয় দ্যাট ইজ সিবাম। এই দুটো গ্ল্যান্ড ছাড়া আমাদের স্কিনে আর গ্ল্যান্ড আছে? ওদের হাজারো আছে। কেন? ওদের স্কিনটাকে সবসময় ময়েস্ট রাখতে হবে, ড্রাই হয়ে গেলে ওর বাঁচতে পারবে না। আর এছাড়া আরো কিছু ফিচার্স আছে, যেমন এরা কোল্ড ব্লাডেড অ্যানিমালস হয়, দ্যাটস ওয়াই দে আর টার্মড অ্যাজ পয়কিলোথার্মালস অ্যানিমালস। এদের হার্ট 2 চেম্বার 3 চেম্বার্ড হার্ট হয় এদের ক্ষেত্রে। রেপটাইলস এ ইনকমপ্লিটলি ডিভাইডেড 4 চেম্বার্ড হার্ট দেখা যায়। রেপটাইলসরাও কিন্তু কোল্ড ব্লাডেড, অর্থাৎ এরা এনভায়রনমেন্টের সাথে আমাদের মতো অত অ্যাডজাস্ট করতে পারে না। এনভায়রনমেন্টে যখন টেম্পারেচার খুব হাই হয়ে যায় বা খুব লো হয়ে যায়, ওরা কিন্তু পালায়, কোনো গর্ত খোঁজে, কিছুর মধ্যে লুকিয়ে থাকে, যাতে ওর মেন বডি টেম্পারেচারটাকে যাই হোক এনভায়রনমেন্টের এক্সপোজারে না আনতে হয়। এগুলো কিন্তু এদেরও ফিচার। রেপটাইল অব্দি কিন্তু কোল্ড ব্লাডেড অ্যানিমাল। তারপর এভিস আর ম্যামেলিয়া হলো ওয়ার্ম ব্লাডেড। রেপটাইলসে কিন্তু স্কিন ওরকম গ্ল্যান্ডিউলার নয়। রেপটাইলসের ক্ষেত্রে স্কিন মোটা এপিডার্মাল স্কেল বা অন্য কোনো স্ট্রাকচার দিয়ে ঢাকা থাকে। যেমন সাপের ক্ষেত্রে খেয়াল করো, সাপের গায়ে কিন্তু স্কেল থাকে, কিন্তু সাপের স্কেল আর মাছের স্কেলের মধ্যে আকাশ পাতাল পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। এগুলো সম্বন্ধে একটু ডিফারেন্স বইতে দেওয়া আছে, এগুলো একটু পড়ো।
এই ছোটখাটো খুঁটিনাটি জিনিসগুলোকে একটু তুলতে হবে আমাদের, তাহলে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। এখান থেকে আগামী দিনেও পড়বে, আমি হয়তো সব টপিকের উপর এখানে আলোচনা করতে পারছি না, তো ডেফিনেটলি কিছু আটকাতে পারে, আই এম দেয়ার, অবশ্যই আমি সেই জিনিসটাকে ক্লিয়ার করে দেবো। এবিস এর ক্ষেত্রে আসি, প্রথম মেম্বার যারা ওয়ার্ম ব্লাডেড হয়, এইখান থেকে গরম রক্ত বিশিষ্ট অর্গানিজম আসে। এরা টিপিক্যালি ল্যান্ড অ্যানিমেল, টেরেস্ট্রিয়াল অ্যানিমেল। কেন? এদের মধ্যে এমন অনেক ক্যারেক্টারিস্টিক ফিচার্স আছে যে ফিচার্স গুলো ল্যান্ডে হার্শ কন্ডিশনে সার্ভাইভ করতে হেল্প করে। কেমন? তার মধ্যে অন্যতম হলো বডি ইজ কভার্ড উইথ ফেদার। এটার কারণে এটা হয় কেন? কারণ রেপটাইলসদের ক্ষেত্রে বা অ্যামফিবিয়াদের ক্ষেত্রে যেমন গ্ল্যান্ডিউলার স্কিন বা স্কিন ইজ কভার্ড উইথ স্কেল, এই ফিচার্স গুলো দেখা যায়। এবিসের ক্ষেত্রে স্কিনটা ওরকম নয়, ওর ক্ষেত্রে আর প্রোটেকশন লাগে না, স্কিনটাই মডিফাই। আমাদের ক্ষেত্রেও তাই, স্কিনের ওরকম অ্যাডিশনাল কিছু প্রোটেকশন লাগে না, স্কিনটা এরকম ভাবেই ইভলভ হয়ে গেছে, যেটা এই রকম হট হিউমিড কন্ডিশনে ল্যান্ডে যেটা পাওয়া যায়। জল তো আমরা লাইফ সাইকেলে কখনো জলে যাই না আর, তো আমাদের সেই জায়গা থেকে ফিচারটা পুরো চেঞ্জ হয়ে যায়। পাখিদের ক্ষেত্রে হার্ট কিন্তু কমপ্লিটলি ফোর চেম্বার, অনেকটা আমাদের মতো। এরা ওয়ার্ম ব্লাডেড, যদিও ডিম পারে। এই গ্রুপ অবধি কিন্তু এই আছে এভিস, এবং তার আগে যত মেম্বার্স আছে দে আর অল টার্মড অ্যাজ ওভিপেরাস। আমাদের থেকে ক্লাস ম্যামেলিয়া ভিভিপেরাস। ক্লাস ম্যামেলিয়ার কিছু ক্যারেক্টারিস্টিক ফিচার্স আমি তোমাদের সাথে শেয়ার করি। অবভিয়াসলি ম্যামেলিয়া থেকে কোশ্চেন পাবোই পাবো। 1 নম্বর পয়েন্ট, প্রেজেন্স অফ ম্যামারি গ্ল্যান্ড। নামটাই তো এসছে ওখান থেকে। আমাদের ইয়ং ওয়ান্স মাদার ব্রেস্ট মিল্ক ফিড করে, ম্যামারি গ্ল্যান্ডস এদের একটা ভাইটাল ক্যারেক্টারিস্টিক্স থাকবেই। তো প্রেজেন্স অফ ম্যামারি গ্ল্যান্ড, এটা আমরা ফার্স্ট পয়েন্টে রাখবো ম্যামালস এর ক্ষেত্রে। ঠিক আছে, পরের ক্যারেক্টারিস্টিক পয়েন্ট, ডেফিনেটলি ভিভিপেরাস means we can give birth to young ones. মা সন্তানের সরাসরি জন্ম দেয়, যদিও এক্সেপশন আছে। বলো তো? প্ল্যাটিপাস, ভেরি গুড। আমি একটু পরে এর সাবডিভিশন লিখবো, তখন তোমরা আমায় বলো ইন হুইচ গ্রুপ শুড উই প্লেস দ্য প্ল্যাটিপাস। হংসচঞ্চু, অর্নিথোরিঙ্কাস ট্যাকিগ্লসাস সায়েন্টিফিক নেম। পরের পয়েন্ট কি লেখা উচিত? কি লেখা উচিত? ম্যামালসদের এটা ক্যারেক্টারিস্টিক পয়েন্টস, হ্যাঁ, প্রেজেন্স অফ বডি হেয়ার। প্রেজেন্স অফ বডি হেয়ার, কোনো না কোনো ফর্মে চুল থাকবেই। ম্যামালসের এটা ভীষণ ক্যারেক্টারিস্টিক পয়েন্টস। আমাদের ফেদার থাকে না, স্কেল থাকে না, এগুলো আমাদের ফিচার নয়, এইগুলো আমাদের ফিচার। এই জিনিসটা তুমি ম্যামালস ছাড়া কারোর পাবে না। আমার মাথায় যেটা চুল নামে পরিচিত, সিংহর মাথায় সেটা অন্য নামে পরিচিত, কিন্তু থাকবেই। ম্যামালসের গায়ে পুরো লোম দিয়ে ঢাকা থাকে। তুমি একটা বাঘের গাও যদি আদর করো, দেখবে প্রচুর মোটা মোটা হেয়ার আছে, থাকবেই। ওইটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের সাথে খানিকটা একটা এরিয়ার হিসেবে কাজ করে, হেল্প করে। আরেকটা স্ট্রাকচার আছে ম্যামালসদের, এটা ম্যামালসদেরই থাকে। দিস ওয়ান, দিস ইজ কল্ড পিনা। এটা ম্যামালস ছাড়া আর কারোর কাছে যদি দেখতে পাও, এটা ছবি তুলে নাও আমার। দিস ইজ কল্ড পিনা, এক্সটার্নাল ইয়ার। এই স্ট্রাকচারটা আর কারণ নেই। থিঙ্ক অ্যাবাউট এলিফ্যান্ট, এইটা আর কারণে। এরকম আরো বেশ কিছু ইউনিক ফিচার্স আছে, যেমন আমাদের এই ঘাড়ের কাছে 7খানা সার্ভাইকাল বোনস থাকে, এটা ম্যামালসের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। যেমন আমাদের থোরাসিক আর অ্যাবডোমিনাল ক্যাভিটি ডায়াফ্রাম দ্বারা সেপারেটেড থাকে, এটা ম্যামালসের ক্যারেক্টার। কিন্তু আমি আর ওদিকে ঢুকছি না, হাজারো ক্যারেক্টার আছে যেটা ম্যামালসের ক্যারেক্টারিস্টিক পয়েন্ট। মাথা গুলিয়ে যাবে, এই চারটেকে মুখস্থ করতেই হবে, কান্ট স্কিপ এনি ওয়ান অফ দিস পয়েন্টস। ম্যামালসের কিছু সাবগ্রুপ আমার মনে হয় পড়ে রাখা উচিত, যদিও এটা বইতে দেওয়া নেই ওরকম ভাবে, বা ওরকম কখনো প্রশ্নও আসে না, কিন্তু আমার মনে হয়েছে আমরা যদি আরো হায়ার লেভেলের জন্য নিজেকে রেডি করি, আমাদের এটা জেনে রাখা দরকার। তো কি কি লেখা যায়? আমরা কোথায় আছি? ক্লাস ম্যামেলিয়া। তো ক্লাস ম্যামেলিয়ার কতগুলো ভাগ আছে, তো সেই ভাগটার নাম কি হওয়া উচিত? সাব ক্লাস। ক্লাস ম্যামেলিয়া ক্যান এগেইন বি ডিভাইডেড ইনটু সাব ক্লাস। সাব ক্লাস কি কি আমি বলে দিচ্ছি। নাম্বার 1, প্রোটোথেরিয়া। প্রোটোথেরিয়া। নাম্বার 2, মেটাথেরিয়া, and the last one, eutheria.
প্রোটোথেরিয়া, যদি দূর থেকে দেখতে না পাও আমি বলে দিচ্ছি, PROTOTHERIA, থেরিয়া স্পেলিংটা সব জায়গাতেই এক। মেটাথেরিয়া, META, মেটা, অ্যান্ড দ্য ইউথেরিয়া লাস্ট ওয়ান। প্রিমিটিভ, এরা সবচেয়ে প্রিমিটিভ, এই গ্রুপটা সবচেয়ে অ্যাডভান্স। উই বিলং টু ইউথেরিয়া, সো উই আর মোস্ট অ্যাডভান্স ইউথেরিয়ান ম্যামালস। প্রোটোথেরিয়া আমরা কাকে রাখতে পারি? Proto, the name signify it is primitive. Pro means primitive. এইখানে পড়বে হলো মনোট্রেমস, মিন্স মার্সুপিয়াল, সরি মার্সুপিয়াল না, তো আগে যেন কিসের নাম উঠেছিল, প্ল্যাটিপাস, যারা ডিম পারে। ওভিপেরাস ম্যামল একমাত্র এই গ্রুপটায় পড়ে। কি কি হতে পারে? প্ল্যাটিপাস হতে পারে, অ্যান্ট ইটার হতে পারে, যারা পিঁপড়ে খায়, মুখটা স্নাউটটা এরকম ছুঁচলো মতো। তোমরা কখনো অ্যানিমাল প্ল্যানেট বা ডিসকভারি চ্যানেলে দেখেছো কিনা জানি না, ওরা উইড টিভির ভেতর মুখটাকে ঢুকিয়ে দেয়, একিডনা বলে। এগুলো কিছু রেয়ার ওভিপেরাস ম্যামালস, দে ক্যান বি প্লেসড আন্ডার প্রোটোথেরিয়া। প্রোটো হলো ম্যামালস এর প্রিমিটিভ গ্রুপ। এইটা তো সবচেয়ে অ্যাডভান্স বললাম, ইউথেরিয়া, মানে হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, আমরা সব ইউথেরিয়ান ম্যামাল। তাহলে এইখানে কাকে প্লেস করবো? এই গ্রুপটা কি আছে না এক্সটিংক্ট হয়ে গেছে? এখানে কাকে প্লেস করা হয়? মেটাথেরিয়ান ম্যামালস হলো ক্যাঙ্গারু, মার্সুপিয়ালস বলে, আর এদেরকে বলা হয় মোনোট্রেমস আর মোনোট্রিমাটা, এটা এদের কমন নেম এই গ্রুপটা। মোনোট্রিমাটা। আর আমরা হলাম প্লাসেন্টাল ম্যামালস, মোস্ট অ্যাডভান্স প্লাসেন্টাল ম্যামালস। খেয়াল করে দেখো, এই যে যত গ্রুপগুলো ম্যামালস এর আগে আছে, আমি যেরকমটা বললাম, দে আর অল ওভিপেরাস। ওভিপেরাস মানে ডিম পারে। ওভিপেরাস, ভিভিপেরাস, এই টার্মটার মধ্যে ডিফারেন্স আসে কিন্তু বলি। এরা সবচেয়ে প্রিমিটিভ ম্যামালস, অর্থাৎ এরা ডিম পারে, প্রোটোথেরিয়ান ম্যামালস। তারপরে হলো মেটাথেরিয়ান ম্যামালস, এরা সবচেয়ে উন্নত আর সবচেয়ে কমা ম্যামালস এর মাঝামাঝি পড়ে। অ্যাজ দ্য নেম সাজেস্ট, মার্সুপিয়ালস মিন ক্যাঙ্গারুজ। এই গ্রুপটা কিন্তু কিরম ভাবে সন্তান জন্ম দেয় জানো তো? এরা যে সময়টাতে সন্তান প্রসব করে, সেই সন্তানটা যদি মায়ের থেকে দূরে থাকে, বাঁচবে না। কমপ্লিটলি প্রিপেয়ার্ড বেবি ওরা জন্ম দিতে পারে না, লাইক উই ডু। আমাদের ক্ষেত্রে হিউম্যান ফিমেলরা বা ম্যামালস, ফিমেল ম্যামালসরা যে সন্তান জন্ম দেয়, মা মরে গেলেও মেবি তার কেয়ার নিলে বেঁচে যেতে পারে, এর বাঁচবে না। ওদের ক্ষেত্রে মার্সুপিয়াল কথাটা এসছে মার্সুপিয়াম থেকে। মার্সুপিয়াম হলো প্রেজেন্স অফ ব্রুড স্যাক। ওদের ক্ষেত্রে মায়ের শরীরে দেখবে এরকম একটা এক্সট্রা পাউচ থাকে। ওদের ইউটেরাসটার ওপেনিংটা থাকে এই পাউচের ভেতরের দিকে কোথাও, যেটা বেবি ডেলিভারি যখন হয় পাউচের মধ্যে ওটা পড়ে যায়, বাইরে আসে না। কিন্তু ক্যাঙ্গারুর হাত খুবই দুর্বল, ও হাত দিয়ে বেবিকে তুলতে পারে না। বেবি এনাফ ডেভেলপ হয়ে যখন নিজে ওই পাউচটাকে কভার করে নিজে বেরিয়ে আসতে পারবে, তখন বেবি পারবে, মা পারবে না। মা মুখ দিয়ে কখনো বেবিকে আদর করতে পারে বা কামড়ে ঘাড় ধরে তুলতে পারে মেবি, কিন্তু সেটা সময়ে আসবে। অর্থাৎ বডির থেকে, ইউটেরাস থেকে বেরিয়ে চলে আসছে বেবিটা, এসে ওই ব্রুড পাউচে কিছুদিন থাকে। এদের ক্ষেত্রে ম্যামারি গ্ল্যান্ড আমাদের বাকি ম্যামালসের মতো অত উন্নত ডেভেলপ নয়। ওদের ক্ষেত্রে এই ব্রুড পাউচের ভেতরে ম্যামারি গ্ল্যান্ডস এর ওপেনিং থাকে, যার থেকে মিল্কটা উজ আউট হয়ে হয়। তার মানে ওদের বেবি ম্যামারি নিপলসটা সাক করতে পারে না। এই বেবিগুলো, এদের মায়ের পেটের ভেতরে মিল্কটা গড়িয়ে গড়িয়ে যায়, পাউচের ভেতরে সমস্ত ঘটনাগুলো ঘটে। এগুলো সব ডিসকভারি চ্যানেল, অ্যানিমাল প্ল্যানেট দেখলে কখনো ওখানে যে সায়েন্টিস্টরা সেই ব্যাপক করে বুঝিয়ে দেখায় না, এর চেয়ে ভালো আর কোথাও দেখাবে না। এগুলো আমরাও সব ওখান থেকেই দেখি, এবং এখনো দেখলে অ্যামেজড হয়ে যায় যে লিভিং ওয়ার্ল্ড কতটা ভ্যারাইটি দেখা যায়। ওরা না ওই মায়ের দুধ আমাদের মতো চুষে খেতে পারে না, ওরা সাক করে পারে না, ওরা চেটে খায়। অর্থাৎ ওইখানে দুধটা জমে বা দেয়ালে লুজ আউট হয়, এবং ওরা খুব যেহেতু দুর্বল থাকে, ওরা ইনিশিয়াল ডেজে ওদের সার্ভাইভ করতে বেশ মুশকিল হয়। তারপর ওরকম ভাবে ওই পাউচের ভেতরে একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে ওরা বড় হয়, তারপর একটা সার্টেন টাইমের পর বাইরের এক্সপোজারে আনলে বাঁচতে পারবে। এরা হলো ইন্টারমিডিয়েট গ্রুপ অফ ম্যামালস। তারপরে আসছি আমরা। আর ইউথেরিয়ান ম্যামালস হলো সমস্ত অ্যাডভান্স প্লাসেন্টাল ম্যামালস, যারা সন্তানকে অলমোস্ট রেডি অবস্থায় জন্ম দিতে পারে। মায়ের বডি থেকে বেরোলে বলা যায় মোটামুটি সন্তান বেঁচে যাবে।
মা মরে গেলে সেটা তো ঠিক নয়, নারিশমেন্ট প্রপার হবে না, কিন্তু তবুও তার যদি এনাফ কেয়ার নেওয়ার লোক থাকে, মেম্বার থাকে, বেঁচে গেলেও যেতে পারে। এরা অলমোস্ট রেডি বেবি জন্ম দেয়।